তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে। আজকে আমরা ফ্লুইড মেকানিক্স এর একটা নতুন চ্যাপ্টার পড়বো। সেই নতুন চ্যাপ্টারটার মধ্যে আমি দুটো জিনিসকে মানে কি বলতে পারবো যে ক্লাবিং করিয়ে দিয়েছি। কেন দুটো জিনিসকে ক্লাবিং করে দিয়েছি? কেন কি একই জিনিস একসাথে পড়ে নেওয়াটাই ভালো। অ্যাজ পার আওয়ার সিলেবাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পিএসসির জন্য যে সিলেবাস আছে সেটার কথা মাথায় রেখে আমি দুটোকে ক্লাবিং করে নিয়েছি। তো সেটা হচ্ছে মেনলি কি পড়বো, সেটা মেনলি পড়বো হচ্ছে পাইপের মধ্যে দিয়ে যে ফ্লো হয়। কেন কি আমরা অলরেডি দেখেছি যে ফ্লুইডের মধ্যে কি আমরা ফ্লুইডের ফ্লো পড়ছি, ফ্লুইডের ফ্লো কাইনামেটিক্স এর মধ্যে পড়েছি যেখানে শুধু আমরা ফ্লুইডের ফ্লো নিয়ে পড়াশোনা করেছি, এবং ডাইনামিক্স পড়েছি যেখানে আমরা ফ্লুইডের ফ্লো এর পেছনে যে ফোর্স গুলো কাজ করে সেগুলোকে নিয়ে কাজ পড়েছি। আজকে আমরা কি করব, ফ্লুইডের ফ্লো পার্টিকুলার একটা সেকশনের মধ্যে দিয়ে, মানে পাইপ, যদি একটা সার্কুলার পাইপের মধ্যে দিয়ে যদি ফ্লুইডের ফ্লো হয় তাহলে তার ক্ষেত্রে কি কি ব্যাপারগুলো অ্যারাইজ করে সেগুলো নিয়ে আজকে আমরা ডিটেলে পড়াশোনা করব। এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য এসি যেই বলো অন্যান্য যেখানে সিলেবাসে থাকে সেই জায়গাতে কিন্তু এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আর কি। এবং আজকে যেখান থেকে পড়াবো সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিতে প্রায় প্রতিবার একটা তো আসেই, দুটো তিনটেও প্রশ্ন আসে। সো ভীষণ ইম্পর্টেন্ট আজকের পড়াশোনাটা হতে চলেছে, তোমরা কিন্তু খুব মন দিয়ে আজকের ক্লাসটা করবে। ওকে, আচ্ছা চলো প্রথমে আমরা পড়বো সেটা হচ্ছে যেটা আমি বললাম যে ভিসকাস ফ্লো থ্রু পাইপ। ভিসকাস ফ্লো থ্রু সার্কুলার পাইপ, অবশ্যই কিরকম পাইপ না, সার্কুলার পাইপ। সার্কুলার পাইপের মধ্যে দিয়ে যদি ভিসকাস ফ্লো হয় তাহলে সেটা কিরকম হয় সেটা নিয়ে আমরা আজকে একটু পড়াশোনা করব। তো ব্যাপার যেটা হচ্ছে, দেখো যখন একটা ধরো এরকম একটা পাইপ আছে, ঠিক আছে, এই পাইপের মধ্যে দিয়ে ধরো ফ্লো হচ্ছে, এই পাইপের মধ্যে দিয়ে ধরো ফ্লো হচ্ছে, তাহলে কি হবে, এই ফ্লোটার মধ্যে যেহেতু ভিসকোসিটি আছে, ভিসকোসিটি থাকার কারণে কি হবে, ভিসকোসিটি থাকার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা লেয়ার অফ ফ্লুইডস এর প্রত্যেকটা লেয়ারের মধ্যে একটা ইন্টারনাল ফ্রিকশন কাজ করবে বা যেতে বাধা দেবে একে অপরের থেকে। তাহলে এই ইন্টারনাল ফ্রিকশন বলো বা এটাকে শিয়ার বলো, ইন্টারনাল ফ্রিকশন বলো আবার শিয়ার বলো, তো শিয়ারের জন্য প্রত্যেকটা লেয়ার একে অপরের উপর থেকে যেতে বাধা দেবে। হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই কি হবে, এবং একদম তুমি যদি পাইপের যদি একদম যে সারফেস বা গাটা সেটা যদি তুমি দেখো তাহলে পাইপের যে লেয়ার এখানে এটা জিরো আছে, তার রেসপেক্টে এই লেয়ারটা মুভ করতে চাইছে, ফলে এখানে একটা ফ্রিকশন যতটা আসবে, আস্তে আস্তে যত দূরে যাবে তত কি ওই ফ্রিকশনটা আবার কমবে, বা এই যে বাধা দাও বা রেজিস্ট্যান্সটা ফ্লো করছে তার পেছনে তো প্রত্যেকটা লেয়ার রেজিস্ট্যান্স দিচ্ছে। সবচেয়ে কোন লেয়ারটা বেশি রেজিস্ট্যান্স দেবে, যে লেয়ারটা একদম এই সার্কুলার পাইপের যে গা আছে সেই গায়ে যে বরাবর যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে তার উপর সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স আসবে, কারণ সেটা মেটেরিয়াল দিচ্ছে একটা রেজিস্ট্যান্স। ঠিক তারপরেরটা কি, তারপরেরটা রেজিস্ট্যান্স দেবে, তারপরের লেয়ারটা রেজিস্ট্যান্স একটু কম। কেন কি আগেরটা একটু মুভ করছে, এটার মুভমেন্ট তার চেয়ে একটু বেশি, তারপরটা তার চেয়ে বেশি। সো বুঝতেই পারছো যে যখন একটা ফ্লুইড, ভিসকাস ফ্লুইড একটা পাইপের মধ্যে দিয়ে যখন মুভ করে তখন কি হয় যে একদম পাইপের গা বরাবর যে ফ্লুইড লেয়ার আছে তার উপর রেজিস্ট্যান্স বেশি আসে, মানে বাধা, এই ফ্লো করার পেছনে যে বাধা হয় সেটা বেশি আসে রাদার দেন মাঝখান দিয়ে যে ফ্লুইডটা ফ্লো করছে তার চেয়ে। তাহলে বুঝতে পারছো এই ফ্লুইডের ফ্লো এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স আসছে এবং সেই কারণে ফ্লো এর এদিক ওদিক হতে পারে, মানে এখানকার যে ভেলোসিটি থাকবে বা এখানে যতটা শিয়ার ফোর্স কাজ করবে এখানে ততটা শিয়ার ফোর্স কাজ করবে না। অর্থাৎ যদি আমরা খেয়াল করে দেখি তাহলে এই যে সার্কুলার যে পাইপ তার এই থ্রু আউট দিস সেকশন দুটো জিনিস কিন্তু পরিবর্তন হতে পারে। কি কি আমরা এখান থেকে দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে শিয়ার ফোর্স বা শিয়ার স্ট্রেস বলো, শিয়ার ফোর্স বলো, যাই বলো না কেন, এইটা চেঞ্জ হবে থ্রু আউট দ্য সেকশন। আর একটা জিনিস চেঞ্জ হবে কি, সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য ফ্লো। কি ভেলোসিটি অফ দ্য ফ্লো চেঞ্জ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ শিয়ার ফোর্সও বা শিয়ার স্ট্রেসও কিন্তু এই থ্রু আউট দ্য সেকশন চেঞ্জ হবে। তো চলো আমরা সেই জিনিসটাই দেখবো যে কিরকম ভাবে এই থ্রু আউট দ্য সেকশন চেঞ্জ হচ্ছে। ওকে, এটাই আমরা এই ভিসকাস ফ্লো সার্কুলার পাইপের মধ্যে দিয়ে সেইটারই আমরা পড়াশোনা করব। ঠিক আছে, তাহলে কিভাবে কি হবে, ধরে নিচ্ছি আমরা এরকম একটা সার্কুলার পাইপ আছে, ঠিক আছে, সার্কুলার পাইপের মধ্যে ঠিক একদম মাঝ বরাবর আমরা একটা সেকশন ধরে নিচ্ছি, এরকম একটা সিলিন্ড্রিক্যাল সেকশন আমরা কল্পনা করে নিচ্ছি।
সিলিন্ড্রিক্যাল সেকশন আমরা কল্পনা করে নিচ্ছি। ওকে, এবার ধরে নিচ্ছি যে এইখান থেকে সিলিন্ড্রিক্যাল যে সেকশন তার রেডিয়াস হচ্ছে স্মল আর এবং পুরো পাইপের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। শুধু এই যে সিলিন্ডার যেটা বললাম ছোট্ট সিলিন্ডার, খুবই মাইনর, খুবই ছোট সিলিন্ডার, তার রেডিয়াস হচ্ছে স্মল আর এবং সার্কুলার পাইপের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, নাও কি হয়, যে কোনো ফ্লুইডের যদি তুমি যে কোনো সেকশন নাও তাহলে কি হচ্ছে, যেহেতু এটা ভিসকাস ফ্লো হচ্ছে, তাহলে কি হবে, এর দুটো জায়গায় মানে এইখানে এবং এখানে কি হবে, প্রেসারের পার্থক্য হবে। কেন প্রেসারের পার্থক্য হবে? প্রেসার বলতে কি, যেহেতু এটা পাইপ ফ্লো হচ্ছে তার মানে ধরে নিতে পারি যে পাইপ ফ্লো ইজ এ প্রেসার ফ্লো। তার মানে একটা প্রেসার বা একটা ঠেলা যার জন্য ফ্লোটা হচ্ছে, আমি আগের দিন বলেছিলাম। তাহলে এইখানে একটা প্রেসার থাকবে, যে প্রেসারটা ওকে ঠেলছে। ওকে, নাও কি হবে, যখন যেহেতু এটা ভিসকাস ফ্লো, অর্থাৎ যে ঠেলাটা দিয়ে ওকে ঠেলা হচ্ছিল এই জায়গাটায়, যেহেতু ভিসকাস ফ্লো মানে কি প্রত্যেকটা লেয়ারের মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কাজ করছে, তাহলে সেই রেজিস্ট্যান্স বা সেই ফোর্সটাকে কি বলবো ওভারকাম করাতে হচ্ছে। এই ঠেলাটা ওই ফোর্সটাকে রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করাচ্ছে বলেই তো ফ্লোটা হচ্ছে। তাহলে এই ঠেলাটার কিছু অংশ ওই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করাতে নষ্ট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বেসিক্যালি লস বলি। এবং এই লসটা কেন হচ্ছে, অ্যাজ বিকজ অফ এটা ভিসকাস ফোর্স, যেহেতু প্রত্যেকটা লেয়ারের মধ্যে একটা রেজিস্ট্যান্স কাজ করছে, যেহেতু এটা ভিসকাস ফ্লুইড। ওকে, সো তার মানে এখানে যে প্রেসার থাকবে ডেফিনেটলি এইখানে প্রেসার তা থাকবে না, প্রেসার পরিবর্তন হয়ে যাবে। সে কি হবে, পজিটিভ আসবে নেগেটিভ আসবে সেটা পরে বলবো, বাট প্রেসারের পরিবর্তন হবে। আমরা এখনই বলতে পারি না কি হবে, পজিটিভ হবে নেগেটিভ হবে কি হবে না বলতে পারি, বাট উই ক্যান সে দ্যাট the pressure will differ. ওকে, তো ধরে নিচ্ছি, ধরো আমাদের এইখানে যে প্রেসারটা আসছে সেই প্রেসারটা ধরে নাও খুব ছোট, যেহেতু সেকশন আমি ধরে নিচ্ছি ডিপি। ঠিক আছে, ডেলপি। আচ্ছা, ডিপি ধরলাম। আচ্ছা, আর ধরে নাও তোমার এইদিকে যে প্রেসারটা আছে, এই প্রেসারটা কত হবে, এই প্রেসারটা হবে এটার প্রেসার প্লাস মাইনাস কিছু পরিবর্তন, এটা সাথে কিছু পরিবর্তন হয়েছে, এই যে ফ্লো চলার জন্য একটা পরিবর্তন হবে। পরিবর্তনটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, দ্যাট ইজ ডিপেন্ডিং আপন ক্যালকুলেশন, বাট একটা পরিবর্তন হবে, মানে এই অরিজিনালটার সাথে একটা পরিবর্তন হবে। চলো আমরা প্লাস সাইন দিয়ে লিখছি, যদি এটা পরে নেগেটিভ আসে দেন উইল কনসিডার ইট অ্যাজ নেগেটিভ, সেটা পরে দেখা যাবে, বাট আমরা প্লাস সাইন। তাহলে এদিকের যে প্রেসারটা হবে সেই প্রেসারটাকে আমরা লিখতে পারি ডিপি প্লাস পরিবর্তন ডেল পি বাই ডেল এক্স থ্রুআউট দ্য সেকশন ডিএক্স। আমরা এখানে ধরে নিচ্ছি এই যে সেকশনটার লেন্থ হচ্ছে ডিএক্স, এই সেকশনটা যেটা আমরা ছোট্ট একটা মাইনিউট একটা ছোট্ট সেকশন ধরেছি, তার লেন্থ ডিএক্স। ক্লিয়ার? তাহলে কি আগের যে প্রেসার ছিল ডিপি প্লাস প্রেসারের পরিবর্তন এই সেকশন অনুযায়ী কত পরিবর্তন হয়েছে ইনটু ডিএক্স, পার ইউনিট সেকশন পরিবর্তন কতটা পরিবর্তন হচ্ছে সেটা এটা ইনটু কতটা টোটাল সেকশন ইনটু ডিএক্স। এটা হয়ে গেল এখানকার প্রেসার, আর এটা হচ্ছে এখানকার প্রেসার। বুঝতে পেরেছি? এটা অরিজিনাল প্রেসার ছিল, প্রেসারের সাথে একটা পরিবর্তন যুক্ত হয়েছে, সেটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, যা ইচ্ছা হবে সেটা পরে বোঝা যাবে, কিন্তু আমরা এটা এইভাবে প্রকাশ করবো। ওকে, নাও এই যে ফোর্সটা, এই ফোর্সটা কি বেসিক্যালি ড্রাইভিং ফোর্স, বা এই ফোর্সটা বলতে পারো যে এই ফ্লুইডটাকে ফ্লো করাচ্ছে, ঠেলাটা যে ঠেলা দিয়ে ফ্লুইডটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে এই ঠেলাটা। নাও এটাকে এগেইনস্ট করবে কে, এটাকে কে বাধা দেবে? ডেফিনেটলি ভিসকাস ফ্লো, সো শিয়ার রেজিস্ট্যান্স এই ফ্লুইডের মধ্যে যে তৈরি হবে সেই বাধা দেবে। সো ধরে নিচ্ছি আমরা সেই শিয়ার রেজিস্ট্যান্সটা টাউটা কোন দিকে কাজ করছে, ডেফিনেটলি উল্টো দিকে। এই টাউটা কোন দিকে কাজ করছে, ডেফিনেটলি উল্টো দিকে। প্রেসার যেদিকে কাজ করছে ফ্লোর জন্য এটা উল্টো দিকে কাজ করছে, আর আমরা ধরে নিচ্ছি এই প্রেসারটা এই দিকে উল্টো দিক করেই ধরে নিচ্ছি, প্রেসার ফোর্স এইভাবে ধরছি, এইভাবে কাজ করছে, সাইনের উপর পরে ডিপেন্ড করবে। এনিওয়ে, তাহলে আমরা এই ফ্লোটা যদি আমরা ইকুইলিব্রিয়াম ধরি বা ধরে নিচ্ছি যে এই দুটোকে যদি ড্রাইভিং ফোর্স ইকুয়াল টু রেজিস্ট্যান্স ফোর্স যদি করি, তাহলে আমরা কি পাবো হচ্ছে
তাহলে আমরা জাস্ট পাবো যে সমস্ত ফোর্সগুলোর সামেশন 0 ইফ ইট ইজ অ্যান ইকুইলিব্রিয়াম কন্ডিশন, সমস্ত ফোর্সগুলোর সামেশন 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ডিপি। আচ্ছা, এবারে ডিপিটা কতটা এরিয়ার উপর কাজ করছে? ডিপিটা এরিয়ার উপর কাজ করছে তোমার এই এরিয়াটা। তাহলে এই এরিয়াটা কত? আমরা ফোর্স ইকুইলিব্রিয়ামে আমরা সব ফোর্স কনসিডার করি। তাহলে এই এরিয়াটা হচ্ছে কত? পাই ইনটু ডি স্কয়ার বাই 4। আমরা পরে আর বসাচ্ছি, আমরা ডি দিয়ে আগে করে নিই, পরে আর বসাবো, তাহলে সুবিধা হবে বুঝতে। ডিপি ইনটু পাই ডি স্কয়ার বাই 4 ছেড়ে দাও, আমি এটা এরিয়া দিয়ে লিখি, পরে আমি বসাবো। ডিপি ইনটু এ, ক্লিয়ার? এই এরিয়াটাকে ধরে নিচ্ছি আমি এ। আচ্ছা, নাও মাইনাস এটা এদিকে কাজ করছে কি? ডিপি ইনটু ডিপি প্লাস ডেল পি ডেল এক্স ইনটু ডিএক্স ইনটু এ। এটা তো সেম এরিয়া দিয়ে কাজ করছে, এটা যে এরিয়াতে কাজ করছে এটা সেম এরিয়া দিয়ে কাজ করছে, সো হিয়ার অলসো এরিয়া ইজ এ। ওকে, মাইনাস টাউ উল্টো দিকে কাজ করছে, টাউ ইনটু টাওয়ের কি কোন এরিয়ার উপর কাজ করছে? টাউ কাজ করছে এই সেকশনের যে পরিধি ইনটু তার লেন্থ। মানে এই ধরো এই যে সিলিন্ডারটা আছে, সাপোজ তুমি ধরো এই পেনটা হচ্ছে সিলিন্ডার, এই সিলিন্ডারটা আমি কল্পনা করেছি ফ্লুইড ফ্লো এর মধ্যে এইটুকু। তাহলে টাউ কোনটা কাজ করবে? এই পুরো সারফেসটাই কাজ করবে, থ্রু আউট দ্য সারফেস কাজ করবে। তাহলে সেই থ্রু আউট দ্য সারফেস কি? এর যে পেরিফেরি বা এর যে পরিসীমা ইনটু লেন্থ। তাহলে কি হবে? এই যে পুরো উপরের দিকে যে আউটার যে সারফেস, পুরো আউটার সারফেসটা বেরিয়ে যাবে। তো সেই টাউ সেই পুরো আউটার সারফেসে কাজ করবে, ঠিক আছে? সেই পুরো আউটার সারফেসটা কত না? পাই ইনটু ডি ইনটু ডিএক্স। লেন্থ কত? এটা ডিএক্স, পাই ইনটু ডি ইনটু ডিএক্স। ওকে, আচ্ছা, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এবার এখান থেকে দেখো তো ডিপি এ এটা কেটে যাচ্ছে, এটা ডিপি ডিপিএ প্লাস ডিপিএ মাইনাস ডিপিএ কেটে যাচ্ছে। সো আমাদের শুধু থাকছে, এটাকে আমি ওপাশে নিয়ে যাচ্ছি, যে লিখছি টাউ ইনটু পাই ইনটু ডি ইনটু ডিএক্স ইকুয়ালস টু এদিকে থাকছে কি? মাইনাস ডেল পি ডেল এক্স ইনটু এরিয়া। এরিয়াকে আমি ধরে নিচ্ছি কি লিখবো? চলো, পাই ডি স্কয়ার বাই 4। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? পাই পাই কেটে যাচ্ছে, ডি কেটে এদিকে একটা ডি থাকছে, আর সরি এখানে একটা ডিএক্স আছে, এইদিকে ডিএক্স আছে, ডিএক্স লিখি, এই যে ডিএক্স এখানে ডিএক্স আছে, ঠিক আছে? হলো, তাহলে ডিএক্স ডিএক্স কেটে যাচ্ছে। তাহলে টাউ ইকুয়ালস টু যেটা দাঁড়াচ্ছে, টাউ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডেল পি ডেল এক্স ইনটু ডি বাই 4। টাউ দাঁড়াচ্ছে ডেল পি ডেল এক্স ইনটু ডি বাই 4। তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস ডেল পি ডেল এক্স ডি কে 2r, তার মানে এটাকে লিখতে পারি r বাই 2। দিয়ে জায়গায় 2r বসিয়ে দিলাম, ডায়ামিটার ইকুয়াল টু 2 ইনটু রেডিয়াস, সেটা বসালে তাহলে 2 4 কেটে যাবে, তাহলে r বাই 2। সো ফাইনালি আমরা যেটা পেলাম, আমি এটাকে এখানে লিখছি, ফাইনালি যেটা আমরা পেলাম এখানে, সেটা কি পেলাম? যে টাউ ইকুয়ালস টু হবে তোমার ডেল পি বাই ডেল এক্স ইনটু আর বাই 2। অর্থাৎ থ্রু আউট দ্য সেকশন, এই যে সেকশন আমি যেটা বললাম, এই যে থ্রু আউট দ্য সেকশন অফ দ্য ফ্লুইড, তার কি সেই থ্রু আউট দ্য সেকশন কিভাবে পরিবর্তন হচ্ছে শিয়ার স্ট্রেস, সেইটা পেয়ে যাচ্ছি আমরা এই ইকুয়েশন থেকে। এই ইকুয়েশন থেকে আমরা সেটা পেয়ে যাচ্ছি। তাহলে চলো আমরা এবার একটু বুঝে নিই ব্যাপারটা ফিজিক্যালি কিরকম এলো। ফিজিক্যালি এলো যে এই যে টাউ, তার যে পরিবর্তন হচ্ছে কার রেসপেক্টে না আর এর রেসপেক্টে, অর্থাৎ সেন্টার লাইন থেকে তুমি যত নিচের দিকে নামবে, আর কি এটা রেডিয়াস, মানে এই সেন্টার লাইন থেকে তুমি পাইপের যত নিচের দিকে নামবে তার রেসপেক্টে টাউ পরিবর্তন হবে, কেন আর এর ডিফারেন্ট মানের জন্য টাউ এর ডিফারেন্ট মান হবে। তাহলে যত আমি সেন্টার লাইন থেকে নিচের দিকে নামবো আমার টাউ এর মানেরও কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ রেজিস্ট্যান্স যত আমি নিচের দিকে নামবো সেটা পরিবর্তন হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আর এর কত পাওয়ার আছে? আর এর কোনো পাওয়ার নেই, মানে আর এর পাওয়ার 1, সরি আর এর পাওয়ার 1। তার মানে এই যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা কিরকম হবে? অবশ্যই স্ট্রেট লাইন।
কেন কি এটা কোনো স্কোয়ার নেই, কিউব নেই, ফলে বুঝতে পারছো টাউ এর যে পরিবর্তন উইথ রেসপেক্ট টু আর এটা কিন্তু একদম স্ট্রেট লাইনে পরিবর্তন হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলো আমরা এবার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করে নিই, তাহলে ব্যাপারটা হয়ে যাবে। ধরুন আমি থ্রু আউট পাইপ সেকশন আমি এভাবে করলাম। ওকে, এটা ধরে নিচ্ছি আমি সেন্টার লাইন, এটা ধরে নিচ্ছি আমি সেন্টার লাইন। ওকে, তাহলে একদম সেন্টার লাইন, একদম সেন্টার লাইন অ্যাট আর ইকুয়ালস টু 0, মানে একদম সেন্টার লাইন। সেখানে শিয়ার স্ট্রেস কত হবে? আর এর মান যদি আমি 0 বসাই তাহলে পুরো মানটা 0 হয়ে যাবে, টাউ ইকুয়াল টু 0। সো একদম সেন্টার পয়েন্টে তোমার টাউ ইকুয়াল টু কিন্তু 0। নাও একদম যদি আর এর মান ম্যাক্সিমাম হয়, আর এর মান ম্যাক্সিমাম হয় মানে আর ইকুয়াল টু একদম ক্যাপিটাল আর, মানে একদম পাইপের গা বরাবর চলে এলাম। তাহলে আর এর মান যদি ক্যাপিটাল আর হয় তাহলে কি হবে? এই মানটা ম্যাক্সিমাম হবে। তাহলে যখন এইখানে আসবো আমরা তখন এটা কিন্তু আমার ম্যাক্সিমাম হবে। আবার যদি এরকম বরাবর হয় তাহলে এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম হবে। আর শিয়ার স্ট্রেসের ডিরেকশন কোন দিকে? এদিকে। তাহলে আমরা তীর চিহ্নগুলোকে এইদিকে দেবো। তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে সেন্টার 0, সেন্টার ধরছি, সেন্টার লাইন, আর এটা হচ্ছে পাইপ সারফেস, এটাও পাইপ সারফেস। ক্লিয়ার? বুঝতে পারলে? পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। এন্ড প্রশ্নটা কি হবে? প্রশ্নটা কিন্তু এরকমই হবে যে যদি তোমাকে বলে দেওয়া হবে যে টাউ এর পরিবর্তন অর্থাৎ শিয়ার স্ট্রেসের পরিবর্তন থ্রু আউট দ্য সেকশন কেমন হয়, শিয়ার স্ট্রেসের পরিবর্তন থ্রু আউট দ্য সেকশন কেমন হয় সেইটা তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে। ক্লিয়ার? তাহলে তুমি বলে দিতে পারবে যে শিয়ার স্ট্রেসের পরিবর্তন এই ইকুয়েশনটা মনে রাখবে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন, টাউ ইকুয়াল টু মাইনাস ডেল পি ডেল এক্স বাই আর বাই 2। সেইটার মানকে বসিয়েই তুমি পেয়ে যাবে কিরকম পরিবর্তন হয়, এবং যেমন সেন্টারে 0 হয় এবং একদম সারফেসে গিয়ে হয় যেটা ম্যাক্সিমাম হয়। ওকে, ম্যাক্সিমাম হলে কি হবে? এই মানটা জাস্ট আর বাই 2 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখান থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা একটা প্যারামিটার পেয়ে গেলাম, দুটো প্যারামিটার আমরা জানি ভ্যারি করে। আমরা প্রথমেই দেখলাম একটা হচ্ছে শিয়ার স্ট্রেস, দেখলাম ইয়েস শিয়ার স্ট্রেস কিভাবে ভ্যারি করে, তার আমরা ইকুয়েশন পেয়ে গেলাম। আরেকটা তাহলে আমাদের বাকি থাকলো, সেটা হচ্ছে ভেলোসিটি। নাও ভেলোসিটি কিভাবে ভ্যারি করে? আচ্ছা, ভেলোসিটি কিভাবে ভ্যারি করে আমি সেটাকে আর ডিরাইভেশন করছি না, বিকজ ডিরাইভেশন ইজ নট রিকোয়ার্ড। এমসিকিউ পরীক্ষার জন্য ডিরাইভেশন দরকার পড়ে না। ওকে, তো ডিরাইভেশন যদি পরে আমরা কখনো সেগুলো করবো, যদি কখনো ডিটেলে পড়ি তাহলে আমরা সে নিয়ে পড়বো। সো ডিরাইভেশন যদি দরকার না পড়ে দেন আমরা ভেলোসিটির কিভাবে পরিবর্তন হয়, তো ভেলোসিটিকে আমরা পাই এই সেম কেসটার উপর যদি অ্যাপ্লাই করি আমরা ভেলোসিটিকে যেটা পাবো সেটা হচ্ছে 1/4 ইন্টু মিউ। আমরা কি পাবো? 1/4 ইন্টু মিউ ডেল পি ডেল এক্স ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আমরা শিয়ার স্ট্রেস কি পেয়েছিলাম? শিয়ার স্ট্রেস পেয়েছিলাম টাউ ইকুয়াল টু মাইনাস ডেল পি ডেল এক্স ইন্টু আর বাই 2, আর এখানে আমরা ভেলোসিটি পেলাম 1/4 মিউ ডেল পি ডেল এক্স আর মাইনাস স্মল আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এখানে মিউ কি? মিউ হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি, আমরা জানি সেটা। ওকে, প্রেসারের পরিবর্তন উইথ ডিস্টেন্সের পরিবর্তন। সো এইটা হচ্ছে ভেলোসিটি। এবার এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, ভেলোসিটির এখানে কি আর এর এখানে পাওয়ার কত আছে? আমার পরিবর্তিত ভেরিয়েবল কোনটা? স্মল আর এর পাওয়ার কত আছে? স্মল আর এর পাওয়ার আছে কিন্তু স্কোয়ার। সো এটা কিন্তু ভেলোসিটির সাথে এই যে রেডিয়াস মানে সেন্টার লাইন থেকে আমি যত নিচের দিকে নামবো তার সাথে এই যে ভেলোসিটির যে পরিবর্তন সেটা কিন্তু স্ট্রেট লাইন হবে না, যেটা শিয়ারের ক্ষেত্রে কিন্তু স্ট্রেট লাইন হয়েছে। আমরা কেন এটা আর স্কোয়ার আছে, সো এটা প্যারাবোলিক ফর্মে কিন্তু চেঞ্জ হবে। বুঝতে পারছি এটা কি ফর্মে চেঞ্জ হবে? প্যারাবোলিক ফর্মে। সো লেটস ড্র ইট। কিরকম হবে আমরা এরকম করে নিলাম, এইটা ধরে নিচ্ছি আমি সেন্টার পয়েন্ট, দিস ইজ সেন্টার পয়েন্ট। ওকে, সো যখন আর ইকুয়াল টু 0 হবে, যখন আর সমান সমান 0 হবে তখন এই মানটা ম্যাক্সিমাম হবে, কারণ কি আর থেকে কিছু বাদ যাচ্ছে না। সো এইটার মান সবচেয়ে বড় হবে। সো আর ইকুয়াল টু 0 মানে সেন্টার লাইন, স্মল আর ইকুয়াল টু 0 মানে কি? সেন্টার লাইন। ঠিক আছে, স্মল আর ইকুয়াল টু 0 মানে সেন্টার লাইন এবং স্মল আর ইকুয়াল টু 0 হলে এই মানটা ম্যাক্সিমাম হবে, কেন কি আর থেকে কিছু বিয়োগ যাবে না।
বুঝতে পেরেছো? সো যখন স্মল আর ইকুয়াল টু 0 হবে তাহলে ভি উইল বি ম্যাক্সিমাম, ধরে নিচ্ছি এটা ম্যাক্সিমাম। তারপরে কি, যখন আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে, মানে একদম আমি পাইপের সারফেসে চলে আসবো, আর ইকুয়াল টু যখন ক্যাপিটাল আর, তখন আমি পাইপের সারফেসে চলে আসবো, তখন আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হলে এই মানটাই 0 হয়ে যাবে, পুরো জিনিসটা 0 হয়ে যাবে। পুরো জিনিসটা যদি 0 হয়ে যায় তার মানে আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হওয়া মানে কি, একদম পাইপের সারফেস, তাহলে পাইপের সারফেসে এলে ভেলোসিটি আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এলে আমার ভেলোসিটি 0, এখানে এলে আমার ভেলোসিটি 0। আর এই যে পরিবর্তন যেটা হয়, সেই পরিবর্তনটা কি, যেহেতু স্কোয়ার ফর্মে আছে সো ইট ইজ প্যারাবোলিক পরিবর্তন, স্ট্রেট লাইন পরিবর্তন না। শিয়ারে আমরা কি বললাম, স্ট্রেট লাইন পরিবর্তন করেছিলাম, কিন্তু এটা শিয়ার স্ট্রেট লাইন পরিবর্তন, এটা প্যারাবোলিক পরিবর্তন। সো উই উইল ড্র দিস লাইক দিস, লাইক দিস, ক্লিয়ার? আর ভেলোসিটি যদি এদিকে মুভ করছে ডিরেকশন, সো আমরা এটা ডিরেকশন এরকম দেব। ক্লিয়ার? এটা হয়ে গেল সেন্টার লাইন। তাহলে আর আচ্ছা, আমরা তাহলে ইয়েটাকেও আমরা সিআরটাকেও না পাশে এঁকে নিই, তাহলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে? তাহলে এবার তুমি এই দুটোকে পাশাপাশি রেখে একটা তুলনা করতে পারো। কি তুলনা করতে পারো, যে দেখতে পাচ্ছ পাইপের যে সারফেস, পাইপের একদম সারফেসের যে কাছে, সেখানে শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম, অর্থাৎ যে রেজিস্ট্যান্স ফ্লুইড দিচ্ছে ফ্লোয়ের এগেইনস্টে, দ্যাট ইজ কি, সেটা হচ্ছে একদম, এক সেকেন্ড একটু দাঁড়াও তো, ফোকাসটা বারবার ডিস্টার্ব করছে। এনিওয়ে, সো আমরা যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, যে যখন একদম পাইপের সারফেসে আছে, পাইপের যখন সারফেসে, তখন শিয়ার স্ট্রেস বা শিয়ার রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটা এগেইনস্ট দ্য ফ্লুইড দিচ্ছে, সেইটা যখন ম্যাক্সিমাম, তখন আমার ভেলোসিটি টেন্ডস টু 0 বা 0। আর যখন শিয়ার রেজিস্ট্যান্স 0, তখন আমার ভেলোসিটি ম্যাক্সিমাম। ইয়েস, এটাই তো অ্যাকচুয়ালি হওয়া উচিত। যখন আমি কোনো একটা জিনিস ফ্লো করছে বা কোনো একটা জিনিস দৌড়চ্ছে, কোনো জিনিসের একটা গতি আছে, যদি তাকে আমি কোনো বাধা না দিই, তাহলে সেই গতিটা ম্যাক্সিমাম, তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি গতিটা থাকবে। আর যখন কোনো গতিকে আমি ফুল বাধা দেবো, তখন কি গতি আস্তে আস্তে স্লথ হয়ে যাবে বা কমে যাবে। এখানে তাই, যেখানে শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম সেখানে ভেলোসিটি 0, যেখানে শিয়ার স্ট্রেস 0 সেখানে ভেলোসিটি ম্যাক্সিমাম। এটা হচ্ছে থ্রু আউট দ্য সেকশন কিভাবে শিয়ার স্ট্রেস এবং ভেলোসিটি ভ্যারি করবে সেটা। আর এর ইকুয়েশন কি, ভেলোসিটি ভ্যারি করার ইকুয়েশন এটা, আর শিয়ার স্ট্রেস ভ্যারি করার ইকুয়েশন হচ্ছে এটা। এই দুটোকে একটু মনে রাখবে এবং গ্রাফ প্যাটার্ন দুটোকে মনে রাখবে, কেন কি এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ক্লিয়ার? আশা করি এটা নিয়ে আর তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। শুধু ইকুয়েশন দুটো যদি মনে রাখো, তাহলে এই গ্রাফটা যদি ভুলেও যাও, তোমরা নিজেরাই ড্র করে নিজেরাই এটা বলে দিতে পারবে যে কখন বেশি হয় কখন কম হয়। ইটস নট বিশাল বড় সড়ো কিছু কনসেপ্টের কিছু নয়। ওকে, নাও কামিং টু দা আনাদার পয়েন্ট। এবার আমরা সার্কুলার পাইপের যে ফ্লো দিয়ে পাইপের ফ্লোর আর একটা দিক পড়বো। তাহলে একটু আগে আমরা পড়লাম যে যখন একটা ফ্লো হচ্ছে, তার মানে ফ্লোর এগেইনস্টে ভিসকোসিটি যদি হয়, ফ্লোটা যদি ভিসকোয়াস ফ্লো হয়, ঠিক আছে, বা বলতে পারো যে তোমার হচ্ছে এই যে তোমার দেওয়াল, যেই পাইপের যে দেওয়াল আছে, সেই যে দেওয়ালের সাথে যখন এই ফ্লুইডটা ফ্লো করছে, সেই দেওয়ালটার কিছু আন্ডুলেশন থাকতে পারে তো। সেই আন্ডুলেশনের জন্য একটা ফ্রিকশন ফোর্স তৈরি হবে, সেই ফ্রিকশন ফোর্সটা ফ্লোটাকে বাধা দিতে পারে, ভিসকোসিটি তো বাধা দিচ্ছেই। সো একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারণে যখন একটা পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লো হচ্ছে, যেহেতু আমরা শুধু পাইপ পড়ছি, সো পাইপ নিয়েই বলছি, যখন পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তাহলে বিভিন্ন কারণে সেই পাইপের ফ্লোর বা পাইপের ফ্লো করার পিছনে যে ফোর্স আছে, সেই ফোর্সটা কিন্তু কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? এই যে বিভিন্ন বাধাগুলো আসছে, সেই বাধাগুলোকে অতিক্রম করতে সেই ফোর্সের বা সেই ঠেলার কিছু অংশ নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এই যে ঠেলাটাকে আমরা কি বলেছি টেকনিক্যাল ভাষায়? বলছি হেড। এবং যদি হেড নষ্ট হয়ে যায়, তাহলে আমরা সেটাকে কি বলবো? লস। সো উইল কল ইট আস হেড লস। তার মানে পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লো হয়, যদি সেটা ভিসকাস ফ্লো হয়, অ্যাজ ওয়েল অ্যাজ যদি এর ফ্রিকশন থাকে ওয়ালে, পাইপের ওয়ালে, এবং বিভিন্ন অন্যান্য আরো কারণ আছে, সেই সমস্ত কারণের জন্য কি হয়? পাইপে লস হয়,
হেড লস হয়, মানে যে ঠেলা দিয়ে আমি পাইপের জলটাকে প্রথমে স্টার্ট করিয়েছিলাম ফ্লো করাতে, সেটা দেখা গেল এন্ডে গিয়ে দেখা গেল ওর অনেক লস হয়ে গেছে। তো এই লস গুলোকে আমরা বলি হেড লস। কখন হেড লস হচ্ছে? যখন ফ্লো থ্রু পাইপস হচ্ছে, সার্কুলার পাইপস হচ্ছে। সেই হেড লস কত রকমের হয়, কিরকম হয়, সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব এবার। ওকে, সো হেড লস কে আমরা মেনলি হেড লস ইন পাইপ, হেড লস ইন পাইপ কে আমরা দুভাবে ক্লাসিফাই করি, মূলত দুভাবে ক্লাসিফাই করি। কি দুভাবে ক্লাসিফাই করি? প্রথম ক্লাসিফিকেশনটা হচ্ছে মেজর লস, আর একটাকে ক্লাসিফাই করি মাইনর লস। মেজর লস এবং মাইনর লস, ঠিক আছে? তো এই মেজর লস গুলোকে কি, মেজর লস মেইনলি ডিউ টু হয় হচ্ছে ফ্রিকশনের জন্য। কিসের জন্য হয়? ফ্রিকশনের জন্য। ফ্রিকশন মানে কি? ওই যে মেটেরিয়ালের পাইপ আছে, সেই পাইপের মধ্যে দিয়ে যখন জল ফ্লো করছে, তখন ওই যে মেটেরিয়ালের গায়ে যে রাফনেস থাকার জন্য বা মেটেরিয়ালের কোয়ালিটির জন্য, ধরো তুমি যেটা পিভিসি দাও, তাহলে তার যত স্মুথলি যেতে পারবে, যদি একটা তুমি রাফ আয়রন দাও, তাহলে তার উপর দিয়ে জল অত স্মুথলি যেতে পারবে না। সেখানে ফ্রিকশন প্রসেস চলবে। সো ম্যাটেরিয়াল, তার রাফনেস, ঠিক আছে, এবং তার সাথে যে ফ্রিকশন হচ্ছে, এই সমস্ত গুলো জিনিস মিলে একটা ফোর্স কাজ করছে, একটা রেজিস্টিং ফোর্স কাজ করছে, যে রেজিস্টিং ফোর্সটাকে ওভারকাম করাতে গিয়ে হেডের লস হচ্ছে। ক্লিয়ার? সো সেইটাকে আমরা বলি মেজর লস। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যে লসটা হয় সেটা কিন্তু এই কারণের জন্যই কিন্তু হয়, যেটা কিন্তু ডিউ টু দ্য রেজিস্ট্যান্স বা ফ্রিকশনের জন্য হয়। এটাকে আমরা বার করি, যে ফর্মুলা যে বার করি বা যে দুটো ফর্মুলা বা দুটো প্রসেস ইউজ করি টু ফাইন্ড আউট দ্য মেজর লসেস ইন দ্য পাইপস, সেটা কি? একটা হচ্ছে ডার্সি ওয়েসব্যাচ ফর্মুলা, ডার্সিস ওয়েসব্যাচ ফর্মুলা, এবং 2 নম্বর ফর্মুলা হচ্ছে চেজিস ফর্মুলা। এই যে মেজর লস যেটা বললাম, সেই মেজর লসটাকে আমরা দুটো ভাবে বার করতে পারি, বা দুটো প্রসেস দিয়ে আমরা মেজর লস কতটা হচ্ছে আমার ফ্লুইডের যখন ফ্লো হচ্ছে থ্রু পাইপ, সেটাকে আমরা এই দুটো প্রসেসে বার করতে পারি। সেটা হচ্ছে ডার্সি ওয়েসব্যাচ ফর্মুলা এন্ড চেজিস ফর্মুলা। এন্ড মাইনর লস কি? মাইনর লস হচ্ছে তোমার এগুলো এটার তুলনায় খুবই ছোট, মেজরের তুলনায় খুবই ছোট। এগুলোকে উই ক্যান ইগনোর ইট অলসো। আমরা অনেক সময় এটাকে ইগনোরও করতে পারি। যদি ধরো বড় কোনো পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, আমার তার ক্যালকুলেশন করতে হবে, তখন আমরা এই মাইনর লসগুলোকে সাধারণত এড়িয়ে চলি। বাট ধরো ছোট তুমি কোনো একটা পাইপের মধ্যে তুমি ফ্লো ক্যালকুলেশন করছো, দেন ইউ নিড টু ক্যালকুলেট দিস মাইনর লসেস টু। সো হোয়াট আর দ্য মাইনর লসেস? মাইনর লসেস হচ্ছে ধরো কি হচ্ছে, একটা পাইপের রেডিয়াসের মধ্যে দিয়ে, এরকম একটা ছোট্ট রেডিয়াসের মধ্যে দিয়ে জল যাচ্ছিল, হঠাৎ করে কি হলো, পাইপের রেডিয়াস এরকম বেড়ে গেল। তখন কি হবে, যে পাইপের মধ্যে দিয়ে যে জলটা যাবে, ঠিক আছে, এই জলটা যাওয়ার জন্য কি হবে, এর কিছুটা এই সাডেন এনলার্জমেন্ট হওয়ার জন্য এর কিছুটা কিন্তু হেড লস হয়ে যাবে। কিভাবে হবে আমি যখন এগুলোকে ডিটেলসে পড়াবো, এর পেছনে লজিক কি, কেন হেড লস হচ্ছে এনলার্জ হলে, সেটা আমি নেক্সট দিন বলবো, নেক্সট ক্লাসে আমি বলবো। এটা আজকে আমার টপিক নয়। ওকে, সো যেটা মেইন ব্যাপার যে মাইনর লস গুলো কি কি কারণে হয় আমি সেটা বলছি। তাহলে প্রথম যে লসটার কারণটা পেলাম সেটা হচ্ছে সাডেন এনলার্জমেন্ট। যদি সাডেন এনলার্জমেন্ট হয় তাহলে কিন্তু একটা লস হয়, হেড লস। যদি এর উল্টোটা হয়, অর্থাৎ সাডেন কন্ট্রাকশন, মানে জল এদিক থেকে এদিকে এলো, ইয়েস, তখনও হয়। যদি কন্ট্রাকশন হয়, সাডেন কন্ট্রাকশন অবশ্যই, তাহলেও কিন্তু একটা লস হয়। আচ্ছা, আর একটা কি হতে পারে, যদি একটা পাইপের মধ্যে হঠাৎ করে ঢুকছে, ধরো এখান থেকে একটা ফ্লো পাইপের মধ্যে ঢুকছে, জাস্ট এন্ট্রি নিচ্ছে, এই এন্ট্রি নেওয়ার সময়তেও তার লস হয়। সো অ্যাট এন্ট্রি ইন পাইপ। আবার যখন বেরোবে তখনও হবে অ্যাট এক্সিট। পাইপে ঢোকার সময়ও যখন লস হবে, বেরোনোর সময় তো ঠিক একই রকম ভাবে লস হবে। সো অ্যাট এক্সিট। ওকে, এছাড়াও যেটা হয় হচ্ছে বেন্ট।
যদি পাইপের মধ্যে বেন্ড থাকে, মানে এরকম একটা পাইপ যাচ্ছিল হঠাৎ করে এরকম বেন্ড হয়ে গেছে, তাহলে বেন্ড হলেও কিন্তু আমার সেখানে লস হবে। ওকে, এছাড়া অবস্ট্রাকশন যদি থাকে পাইপের মধ্যে তার জন্য লস হয়। এরকম অনেক ছোটখাটো লসেস কিন্তু হয়, যেগুলোকে আমরা সব মাইনর লসেস এর মধ্যে আন্ডারে এনে ফেলি। তাহলে বুঝতে পারছো যে পাইপের যে হেড লস হয়, সেই হেড লসের দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে মেজর লস, একটা হচ্ছে মাইনর লস। মেজর লস হচ্ছে মেইনলি ডিউ টু দ্য ফ্রিকশন পারপাস, রাফনেস অফ দ্য ম্যাটেরিয়াল, হ্যাঁ এইগুলোর জন্য হয়। সেটা দুটো প্রসেস বার করি, ডার্সিস ওয়েস্টগার্ড ফর্মুলা এন্ড হচ্ছে জেজিস ফর্মুলা, এন্ড দিস আর মাইনর লস। সাডেন এনলার্জমেন্ট, তোমার হচ্ছে সাডেন কন্ট্রাকশন, এন্ট্রি এক্সিট পাইপ, ঠিক আছে, এইসব কারণের জন্য আমাদের মাইনর লসেস গুলো হয়। তো চলো আজকে আমরা এই ডার্সি ওয়েস্টগার্ড ফর্মুলা এবং চেজিস ফর্মুলা এই দুটোর মাধ্যম দিয়ে যে মেজর লস বার করা হয় সেইটাকে নিয়ে একটু আমরা পড়াশোনা করব। বিকজ অফ কি, এইটা কিন্তু এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, বা এইখানে একটা জায়গা আছে যেগুলো কিন্তু ভীষণ কনফিউজিং, এবং এই ফর্মুলাগুলো আমরা একটু ভুলেও যেতে পারি। তো চলো আজকে আমি এর পেছনে হালকা ছোট্ট ডিরাইভেশন, ফর্মুলা কিন্তু বিশাল বড়সড় কিছু না, খুবই ইজি ডিরাইভেশন। আমি ইজি ডিরাইভেশন না হলে সাধারণত করি না, তোমরা জানো, কারণ বেশি বড় বড় ডিরাইভেশন আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য করে লাভ নেই, ঠিক আছে, যেহেতু এটা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হচ্ছে। বাট যেগুলো খুব ছোট ছোট ডিরাইভেশন, যেগুলো জাস্ট একটু কনসেপ্ট থাকলে হয়ে যায়, তাহলে কেউ যদি তুমি এগুলো মনে করো, বুঝে নাও, তাহলে কি তোমাকে যদি কোনো কারণে পরীক্ষায় ফর্মুলাটা যদি ভুলে যাও, তাহলে ইউ ক্যান জাস্ট ডিরাইভ ইট ফ্রম ইয়ার কনসেপ্ট। সেই কারণে আমি এটা করি। সো আমরা প্রথমে করি, চলো ডার্সি ওয়েস্টগার্ড ফর্মুলা ফর হেড লস ক্যালকুলেশন। হেড লস ক্যালকুলেশন করবার জন্য ডার্সি ওয়েস্টগার্ড যে ফর্মুলা দিয়েছিল সেটাকে চলো আমরা একটু দেখবার চেষ্টা করি। তো আমরা একটু আগেই দেখলাম যে এটা যদি পাইপ হয়, পাইপের মধ্যে যদি ফ্লো হয়, ওকে, তাহলে একটা ফোর্স কি করে, যে ফ্লোটাকে ঘটাচ্ছে সেটাকে আমরা হেড বলি বা ঠেলা বলি। যে হেড বা যে ঠেলা, যেটা যে ফোর্সটা বেসিক্যালি এই ফ্লোটাকে ঘটাচ্ছে, ওকে, সেটাকে আমরা বলি ড্রাইভিং ফোর্স। ওকে, তো ড্রাইভিং ফোর্সটা সাপোজ টু বি, ধরে নাও এই ওয়ালে আমাদের ফোর্স আছে বা প্রেসার আছে, সাপোজ টু বি পি, প্রেসার আছে পি, আর এই দেওয়ালে ধরো প্রেসার আছে, ধরে নাও P2, এটা ধরো P1 প্রেসার আছে, এবার দেওয়ালে ধরো P2 প্রেসার আছে। তাহলে এবং এটার এরিয়া যদি A হয়, এটার এই পাইপের এরিয়া যদি A হয়, তাহলে আমরা কি বলতে পারি, ড্রাইভিং যে ফোর্স, যেই ফোর্সটা ঠেলে নিয়ে যাচ্ছে, সেটা কি P1 মাইনাস P2 ইনটু এরিয়া, তাই তো? এই দুটোর মধ্যে যে পার্থক্য, এই দুটো ফোর্সের মধ্যে যে পার্থক্য, প্রেসারের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাই তো বেসিক্যালি এই ফ্লোটা ঘটাচ্ছে, এই সেকশন থেকে এই সেকশনের মধ্যে ফ্লো ঘটাচ্ছে। তো এটাই ধরে নিচ্ছি এই দুটোর মধ্যে লেন্থ হচ্ছে ধরে নাও L, ওকে। নাও যেটা আসছে সেটা হচ্ছে যে এবার এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আসবে, যে রেজিস্ট্যান্স এই ফ্লোটাকে হতে দিচ্ছে না, বা যে রেজিস্ট্যান্সটাকে আমাদেরকে বার করতে হবে, যে রেজিস্ট্যান্সটা আসছে ডিউ টু ফ্রিকশন, তাই তো? এই ফোর্সটা, এই যে P1 মাইনাস P2 বা P ফোর্স, যেটা আমাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে ফ্লোটাকে, একটা রেজিস্ট্যান্স ফোর্স বা যে কারণে হেড লস হচ্ছে, সেই রেজিস্ট্যান্স ফোর্সটা ঠিক তার উল্টো দিকে কাজ করছে। সেই রেজিস্ট্যান্স ফোর্সটা কত? সেই রেজিস্ট্যান্স ফোর্সটার জন্য রেনল্ডস একটা জিনিস বলেছিল। কি বলেছিল? তিনি বলেছিলেন এই যে রেজিস্টিং যে ফোর্স হবে, ঠিক আছে, বা যে রেজিস্টিং ফোর্স বলো, বা এই যে লস হবে, হেডের যে লস হবে, সেইটা কিন্তু বা রেজিস্টিং যে ফোর্স হবে সেটা কিন্তু ভি এর সাথে, বা বলতে পারো যে ভি স্কোয়ারের সাথে, বা ভি টু দি পাওয়ার এন এর সাথে সমানুপাতিক। এই যে রেজিস্টিং ফোর্স, ঠিক আছে, সেই রেজিস্টিং ফোর্সটা বলতে পারো ভি টু দি পাওয়ার এন এর সাথে সমানুপাতিক। যদি সেটা তোমার ল্যামিনার ফ্লো হয় তাহলে V1 হয়, আর যদি সেটা টার্বুলেন্ট ফ্লো হয় তাহলে ভি এই এন এর মানটা তোমার 1.5 থেকে 2 এর মধ্যে হয়।
ওকে, তো ধরে নিচ্ছি আমি 2, ধরে নিচ্ছি 2, বেশিটাই ধরে নিলাম 2। তাহলে আমরা বলতে পারি এই যে রেজিস্টিং যে ফোর্স আসছে অ্যাজ পার রেনল্ডস, তাহলে সেটা ভি স্কোয়ারের সাথে সমানুপাতিক। আচ্ছা, ভি স্কোয়ারের সাথে যদি সমানুপাতিক হয়, তাহলে যদি সেটাকে তুমি তুলে দাও, স্কোয়ারটাকে এই সমানুপাতিক চিহ্নটাকে যদি তুলে দাও, তাহলে একটা ফ্যাক্টর চলে আসবে। সেই ফ্যাক্টরটাকে আমরা সাপোজ করি এফ ড্যাশ বলি। ঠিক আছে, তাহলে এর পেছনে রেজিস্টিং ফোর্স কি আসবে? রেজিস্টিং ফোর্স আসবে এফ ড্যাশ ইন্টু ভি স্কোয়ার। এটাতে স্ট্রেস ইন্টু এরিয়া করতে হবে। আচ্ছা, এরিয়া কোনটা? এরিয়া হচ্ছে ওই যে বললাম কোন জায়গাতে আসবে, ফ্রিকশন কোন জায়গাতে ফ্রিকশন দেবে, যে পাইপ আছে পাইপের যে গা, পাইপের যে সারফেস, যে পাইপের সারফেসের সাথে আমাদের জল লেগে আছে সেটাই তো রেজিস্ট্যান্সটা দেবে। তাহলে সেটা কোনটা? সেটা হচ্ছে এর সার্কামফারেন্স বা এর পরিধি, এর পরিধি ইনটু হচ্ছে তোমার এর পেরিফেরি ইনটু হচ্ছে তোমার লেন্থ। ঠিক আছে, এই এরিয়াটাই একে রেজিস্ট্যান্স দেবে। ওকে, তো সো সেটাকে আমরা কি বলি, মানে জিনিসটা হচ্ছে তোমার এই হচ্ছে ধরে নাও ক্রস সেকশন। তাহলে পুরোটাই যদি আমাদের জল যায়, পুরোটাই যদি জল যায়, তাহলে কতটা সেকশন ধরে জল যাচ্ছে, রেজিস্ট্যান্স কতটা সেকশনকে দিচ্ছে, পুরো পেরিফেরি জুড়েই পাইপই রেজিস্ট্যান্স দিচ্ছে। ওকে, এইটাকে আমরা বলি ওয়েটেড পেরিমিটার। ওয়েটেড পেরিমিটার মানে ভেজা পেরিমিটার। ভেজা পেরিমিটার মানে কতটা জল ভিজে আছে, মানে কতটা দিয়ে জল যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যেহেতু ফুল সার্কুলার পাইপের ফুল প্রবাহিত হচ্ছে, সো আমরা টোটালটাই হয়ে যাবে। তাহলে টোটালটা যদি হয়ে যায়, যদি টোটালটা হয়ে যায়, দেন উই ক্যান কল ইট অ্যাজ পাই ইন্টু সাপোজ টু এটা ডি। তাহলে পাই ডি স্কোয়ার, সরি পাই ইন্টু ডি ইন্টু এল, পাই ইন্টু ডি ইন্টু এল। ক্লিয়ার? ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে রেজিস্টিং ফোর্স, এটা হচ্ছে ড্রাইভিং ফোর্স, এটা হয়ে যাচ্ছে রেজিস্টিং ফোর্স। ক্লিয়ার? আচ্ছা, ওকে, এবার আমাদেরকে হেড লস বার করতে হবে। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে হেড লস বার করা। হেড লস মানে কি? হেড লস মানে হচ্ছে P1 মাইনাস P2 বাই রোজি। এটাই হেড লস। P1 মাইনাস P2 তোমরা দেখতে পেলে না, সরি উপরে, হ্যাঁ এখান থেকে এটা মিটিয়ে দিচ্ছি। আমরা কি জানি হেড লস ইকুয়াল টু কি? হেড লস ইকুয়াল টু হচ্ছে P1 মাইনাস P2 বাই রোজি। কতটা প্রেসারের পরিবর্তন হচ্ছে P1 থেকে P2 এ আসার পর, সেটার রোজিকে যদি ভাগ করি তাহলে তো সেটা প্রেসার হেড, সেটা প্রেসার হেডের পরিবর্তন। তো সেই প্রেসার হেডের পরিবর্তনটা হচ্ছে হেড লস। তো হেড লস ইকুয়াল টু P1 বাই P2 বাই রোজি। তাহলে চলো আমরা হেড লসের টার্মে আনবো, কেন আমরা বার করতে চলছি হেড লস। তাহলে এই জিনিসটাকে আমরা হেড লসের জাস্ট টার্মে আনবো। তাহলে কি করবো, চলো P1 বাই P2 বাই আমি রোজি দিয়ে ভাগ করে দিচ্ছি, এদিকেও ভাগ করবো ওদিকেও ভাগ করবো, ইন্টু এরিয়া। আচ্ছা, এরিয়াটাকে আমি লিখে দিই, চলো পাই ডি স্কোয়ার বাই 4। ওকে, এদিকে হয়ে গেল তোমার এফ ড্যাশ ভি স্কোয়ার ইন্টু পাই ডি ইন্টু এল, এফ স্কোয়ার ভি ডি পাই ডি ইন্টু এল। ক্লিয়ার? ঠিক আছে, বাই রোজি, এদিকেও রোজি আসবে, অবশ্যই রোজি আসবে। ওকে, তাহলে চলো পাই পাই কেটে গেল, ডি একটা ডি কেটে গেল। ওকে, আচ্ছা হয়ে গেল। আর কি আছে, বাকি সব ঠিকই আছে। তাহলে আমি এই মালটাকে লিখতে পারি হেড লস। হেড লস লিখে দিলাম। হেড লস লিখে দিলে আমি ওদিকে কি পাচ্ছি, ওদিকে পাচ্ছি হচ্ছে এফ ড্যাশ রইল, ভি স্কোয়ার রইল, নিচে রো জি রইল। ওকে, এখানে ডি বাই 4, তাহলে ওপরে চলে গেল 4, ওপরে চলে গেল 4, নিচে চলে গেল ডি, নিচে চলে গেল ডি। আর কি, আর কিছু থাকলো, আর একটা এল, এল। তাহলে এই জিনিসটা এল কি হলো, হেড লস ইকুয়াল টু এটা হলো। চলো আমি এটাকে আমরা ফ্রেশ করে উপরে লিখি, ফ্রেশ করে এটাকে আমরা উপরে লিখবো। তাহলে আমরা কি পাচ্ছি, হেড লস ইকুয়ালস টু এফ ড্যাশ ভি স্কোয়ার, 4টাকে আমি আগে লিখে দিলাম, ইন্টু এল বাই রোজি ইন্টু ডি। এটা পাচ্ছি হেড লস ইকুয়াল টু। এবার চলো আমরা এটাকে একটু একটু আমাদের সুবিধার জন্য আরেকটু সাজিয়ে গুছিয়ে নিই। ওকে, বাট মেইন জিনিস এটা। এবার এটাকে আমরা জাস্ট হালকা একটু সাজিয়ে গুছিয়ে নিই। ওকে, তাহলে সাজিয়ে গুছিয়ে যদি আমরা নিই, দেন আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আমরা একটা 2G এটাকে এরকম একটা করে দিলাম, দুটো উপর নিচে 2G দিয়ে আমরা একটু গুণ করে নিলাম, করতেই পারি, কোনো অসুবিধা নেই। ওকে,
তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে f dash by rho g into f dash by rho g into g গুণ করে নিলাম 2g কে, একটা 2g কে আমি এর মধ্যে ঢুকিয়ে নিলাম। ক্লিয়ার? ওকে। and into 4 into v square by আরেকটা 2g কে আমি লিখে নিলাম into l। কোন টার্ম বাদ গেল? হ্যাঁ, একটা d আছে বাদ। ঠিক আছে, ওকে। এইবার আমরা কেন এটা করলাম, কেন কি এই যে পুরো টার্ম, এই পুরো টার্মটাকে আমরা লিখবো f দিয়ে। কি দিয়ে লিখবো? f দিয়ে। এটা করার জন্য আমরা এটা করলাম। তাহলে যদি লিখি তাহলে হয়ে যাচ্ছে f l f 4 f l v square by 2d into g, 2d into g। যেখানে f equals to দাঁড়াচ্ছে কি? f equals to দাঁড়াচ্ছে 2 f dash g by rho g। তাহলে f equals to হচ্ছে এটা, g যদি কেটে যায় তাহলে হচ্ছে 2f dash by rho। আচ্ছা, এবার এই f টাকে কি নাম দেব? আগেরটা ছিল f dash, এই f টাকে আমি কি নাম দেব? এই f টাকে নাম দেব হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এই f টা হচ্ছে বেসিক্যালি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি, কি হয় এই জায়গাতে এই f কোথাও f ড্যাশ কোথাও f, এটা নিজেদের মতন করে অনেক সময় অনেক জায়গায় লেখা থাকে, বা তোমার পরীক্ষাতেও হয়তো অনেক সময় f f ড্যাশ যায় লেখা থাকে। তুমি দেখবে ওই f বা f ড্যাশ আসলে ওর লেখা আছে কি, বা ওটা বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে, মানে ওর যে ফর্মটা লেখা আছে হোয়াট ডিড মিন বাই f। তো দেখবে যদি সেখানে বলা থাকে যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যদি সেখানে বলা থাকে দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তাহলে সেখানে কিন্তু আমাদের হেড লসের যে ফর্মুলা আসবে সেটা হচ্ছে এটা, h is equal to 4f l v square by 2dg। মাইন্ড ইট, যদি বলা থাকে যে f is equal to কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ভালো করে শুনে নাও, তাহলে ফর্মুলা হবে h is equal to 4f l square by 2dg। নাও অনেক ফর্মুলাতে এইটাকে লেখা থাকে হচ্ছে fl v square by 2dg, হেড লস ইকুয়াল টু অনেক জায়গাতে লেখা থাকে এইটা। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে দেখো এই যে 4f টাকে ওরা একটা নতুন f টার্ম দিয়েছে, এই 4f টাকে ওরা একটা নতুন f এ লিখেছে, ঠিক আছে। তো সেই যে নতুন f টা হলো, সেই f টাকে বলবো আমরা ফ্রিকশন ফ্যাক্টর। কি? ফ্রিকশন ফ্যাক্টর। and friction factor is equal to কি? 4 into coefficient of friction। বুঝতে পেরেছো কেসটা? যে যদি f কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হয় তাহলে হেড লসের ফর্মুলা হবে 4f l v square by 2dg। ক্লিয়ার? এখানে কোনো সমস্যা নেই। বাট যদি হেড লসের মান কোথাও fl v square by 2dg লেখা থাকে তাহলে বুঝে নিতে হবে যে 4 নেই, তার মানে এই f টা হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর। এই পুরো 4f জিনিসটা ফ্রিকশন থেকে আসে, সো আমরা 4f টাকে তুলে নিয়ে আমরা ওটাকে করে দিলাম ফ্রিকশন ফ্যাক্টর। আর ফ্রিকশন ফ্যাক্টর যদি লেখা থাকে তাহলে দ্যাট ইজ ইট। তো আমাদের ফ্রিকশন ফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে 4 ইনটু 4 গুণ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের 4 গুণ হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর। আশা করি এখান থেকে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, এবার ধরো তোমাকে বলা হলো যে আর কি ক্যালকুলেট করো যে কত আমাদের হেড লস হচ্ছে একটা পাইপ ফ্লোর মধ্যে। তাহলে এই এফ এর মানটা আমরা কি করে পাবো? কেন কি এল আমরা জানি, লেন্থ অফ দ্য পাইপ জানি, ভেলোসিটি অফ জানি, টি জি সবই জানি। তাহলে আমরা এই এফ কোথা থেকে পাবো? তো এফ আমরা পাই হচ্ছে রেনল্ডস নাম্বারের একটা কনসেপ্ট থেকে আমরা এফ এর মান পাই। সো এফ ইকুয়াল টু হবে 16/RE, যেখানে RE হচ্ছে তোমার কি রেনল্ডস নাম্বার। ক্লিয়ার? বাট এটা কার জন্য?
আচ্ছা রেনল্ডস নাম্বারকে কি ল্যামিনার ফ্লোর জন্য রেনল্ডস নাম্বার কি হয় রো ভি ডি বাই মিউ, আর যদি তুমি ইয়েতে লেখো তাহলে হচ্ছে ভি ডি বাই নিউ মিউ, রো ভি ডি বাই মিউ বাই। বাট এটা কিসের জন্য? এটা হচ্ছে ল্যামিনার ফ্লোর জন্য। যখন রেনল্ডস যখন আর এর মান হচ্ছে 2000 এর চেয়ে কম হয় তখন এইটা আমরা এফ বাই 16 আর লিখতে পারবো। বাট যদি এটা টার্বুলেন্ট ফ্লো হয় তাহলে এফ এর মান আমরা কত লিখবো? তাহলে এফ এর মান লিখবো 0.0791 বাই আর ই টু দি পাওয়ার 1/4। যদি আমাদের রেনল্ডস নাম্বার যদি টার্বুলেন্ট ফ্লো হয় তাহলে রেনল্ডস নাম্বার ডেফিনেটলি গ্রেটার দ্যান 4000 এর বেশি, ওটা 2000 এর কম, এটা 4000 এর বেশি বলে আমরা এটা লিখতে পারবো টার্বুলেন্ট ফ্লোর জন্য রেনল্ডস নাম্বার। এটা তোমরা আরেকবার তবুও ঘরে চেক করে নেবে যে সব ঠিকঠাক লেখা আছে। আমি প্রত্যেকবারই বলি কারণ আমি যখন এটা পড়াচ্ছি তোমাদেরকে অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যেতে পারে, সো প্লিজ মেক ইট কারেক্ট ওয়েদার ইট ইজ রাইট, মানে সব কিছু তোমরা ঘরে বসে মিলিয়ে দেখে নিও। ওকে, সো দিস ইজ দিস। ওকে, তো তার মানে আমাদের মেজর লস ক্যালকুলেট করতে গিয়ে ডার্সি-ওয়েসবির যে ফর্মুলা দিয়েছে সেই ডার্সি-ওয়েসবির ফর্মুলা থেকে আমরা সমস্ত জিনিসটা জেনে গেলাম, কোনো আমাদের আর অসুবিধা থাকলো না এবং আমরা ক্যালকুলেট কিন্তু করে নিতে পারবো হেড লস থ্রু দিস ফর্মুলা, যেখানে এফ এর মান আমরা এইভাবে বার করে নিতে পারবো। ওকে, নাও আমাদের আরেকটা ফর্মুলা থেকে গেল কি, সেটা হচ্ছে চেজিস ফর্মুলা। আচ্ছা, চেজিস ফর্মুলা সম্পর্কে আমরা তো প্রায় সবাই জানি, চেজিস ফর্মুলা সম্পর্কে আমরা সবাই জানি। চেজিস ফর্মুলা থেকে ভি বার করা যায়, ভি ইকুয়াল টু সি রুট এম আই, সি রুট এম আই, এটা আমরা চেজিস ফর্মুলা হিসেবে সবাই জানি, যেখানে সি টাকে আমরা কি বলি চেজিস কনস্ট্যান্ট, কি বলি চেজিস কনস্ট্যান্ট। এম টাকে কি বলি আমরা? এম টাকে বলি আমরা হচ্ছে কি বলি এমটাকে হাইড্রোলিক মিন ডেপথ, hydraulic mean depth. Now what is hydraulic mean depth? Hydraulic mean depth m equal to হচ্ছে a by p। এটা কি? a হচ্ছে এরিয়া অফ দা ক্রস সেকশন, মানে ধরো এটা হচ্ছে সার্কুলার পাইপটা যেটা ছিল ধরো, ঠিক আছে, তার আমি একটা ক্রস সেকশন কেটেছি এখানে, সেটাকে বড় করে দেখছি, এই 1-1 ক্রস সেকশনটা হচ্ছে ধরো এটা হচ্ছে 1-1 ক্রস সেকশন। তাহলে এর যে এরিয়া হবে, এর এরিয়া কি? যদি সার্কুলার হয় তাহলে পাই ডি স্কয়ার বাই 4, এই এরিয়া ডিভাইডেড বাই হচ্ছে ওয়েটেড পেরিমিটার। ওয়েটেড পেরিমিটার কি? এই পুরোটাই হচ্ছে ওয়েটেড পেরিমিটার, এর পরিধিটাই হচ্ছে ওয়েটেড পেরিমিটার। সো ওয়েটেড পেরিমিটারকে লিখতে পারবো আমরা পাই ইনটু ডি। সো যদি আমরা এম কে লিখি, এম এর মান যদি বার করার চেষ্টা করি ফর সার্কুলার পাইপ, যেহেতু আমরা এটা ফ্লোটা ফুললি সার্কুলার পাইপের জন্য পড়ছি, সো দ্যাট উইল বি ইকুয়ালস টু পাই ডি স্কয়ার বাই 4 ইন্টু পি হচ্ছে কত? পি হচ্ছে তোমার পাই ইন্টু ডি, তাহলে পাই পাই কেটে গেল, একটা ডি থেকে গেল, সো ডি বাই 4। সো হাইড্রোলিক মিন ডেপথ এম ফর সার্কুলার পাইপ, এবং যখন সেই সার্কুলার পাইপে ফুল ফ্লো হচ্ছে, কোনো আংশিক বা অল্প একটু ফাঁকা আছে বা পার্সিয়াল ফ্লো এরকম হচ্ছে না, ফুল ফ্লো যখন হচ্ছে ইফ ইট ইজ এ সার্কুলার পাইপ, দেন আমরা হাইড্রোলিক মিন ডেপথকে ডি বাই 4 লিখতে পারি। তোমাদের কখনো এই প্রশ্নটা আসতে পারে, সো দ্যাট উইল বি হাইড্রোলিক মিন ডেপথ ডি বাই 4। হাইড্রোলিক মিন ডেপথ মানে কি? কতটা এরিয়া ডিভাইডেড বাই তার ওয়েটেড পেরিমিটার, কতটা এরিয়া ডিভাইডেড বাই তার ওয়েটেড পেরিমিটার দিয়ে আমরা হাইড্রোলিক মিন ডেপথ পাই। তাহলে এম পেয়ে গেলাম। আর আই কি? আইটাই হচ্ছে তোমার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এই হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা থেকেই আমরা কিন্তু হেড লসটা বার করি। এই যে হেড লস মানে কি? হেড লস কি আমরা কি বলতে পারি? হেড লস হচ্ছে একটা হেডের ডিফারেন্স। হেড লস মানে হচ্ছে একটা হেডের ডিফারেন্স। তার মানে সেটাকে যদি কত লেন্থ জুড়ে তার ডিফারেন্স হচ্ছে সেটা দিয়ে যদি ভাগ করি তাহলেই আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পেয়ে যাই। তাই জানি হেড লস মানে এইখান থেকে হেডের পার্থক্য ডিভাইডেড বাই তাদের মধ্যে লেন্থ, সেটা করে আমরা হেড লস পাই। সো এটা তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? হেড লস ইকুয়াল টু আই ইনটু এল, বা আই এর জায়গায় আমরা লিখতে পারি হেড লস বাই এল। তাহলে আই এর জায়গায় যদি আমরা হেড লস বাই এল লিখি, আর আমি দুদিকটাকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু এম ইন্টু আই। আচ্ছা, তাহলে
তো এই আই মানে কি HL বাই এল, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু এম ইন্টু HL বাই এল। ওকে, তাহলে আমরা HL হেড লস ইকুয়াল টু কি বলতে পারি, এল ইন্টু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু এম। দিস ইজ দ্য হেড লস, দিস ইজ হেড লস। ওকে, তোমাকে চেজিস কনস্ট্যান্ট বলে দেবে, চেজিস কনস্ট্যান্ট কি তুমি জাস্ট এই ফর্মুলায় বসিয়ে দেবে এন্ড হেড লস বেরিয়ে যাবে। তো চেজিস ফর্মুলার এই দুটোকেই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এই ফর্মুলার ডিরাইভেশনটা মনে রাখতে হবে, আর এই জিনিসটা তোমরা নিজেরাই বার করে নিতে পারবে, এটাও মনে রাখবে। যদি তোমাকে হেড লস বার করতে বলে ফ্রম দ্য চেজিস ফর্মুলা, তাহলে তুমি এই ফর্মুলায় সব বসালে বেরিয়ে যাবে। যদি তোমাকে শুধু ভেলোসিটি বার করতে বলে, তাহলে তুমি এই ফর্মুলাতে বের করবে। ক্লিয়ার? তাহলে দুটো ফর্মুলাই তোমাদেরকে বলে দিলাম কিভাবে করতে হেড লস বার করতে এবং চেজিস ফর্মুলা কি। তাহলে আমরা মেজর লস যেগুলো হয় সেই মেজর লসের পুরো ব্যাপারটা কিন্তু আজকের ক্লাস থেকে বেরিয়ে গেলাম। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম, যদি একটা ভিসকাস ফ্লো হয় সার্কুলার পাইপে, তাহলে তার থ্রু আউট সেকশন ভেলোসিটির কি পরিবর্তন হয় এবং শিয়ার স্ট্রেসের কি পরিবর্তন হয় সেটা দেখলাম। তার সাথে সাথে কি বললাম যে পাইপ যখন ফ্লো হচ্ছে তখন তার লসেস হয়, সেটা দুটো ভাবে ক্লাসিফাই করি, মেজর লসেস এন্ড দ্য মাইনর লসেস। মেজর লসেস গুলো কি, তার দুটো প্রসেসে আমরা বার করি। মেজর লসেস মেইনলি ডিউ টু ফ্রিকশন অফ দ্য মেটেরিয়াল, পাইপ মেটেরিয়াল হয়, ঠিক আছে। সেটা দুটো প্রসেসে বার করা যায়, ডার্সি-ওয়েসব্রিজ ফর্মুলা এবং হচ্ছে তোমাদের হচ্ছে চেজিস ফর্মুলা। দুটো ফর্মুলা কিভাবে আসে বা দুটো ফর্মুলাতে কিভাবে আমরা হেড লস বার করি তার ডিটেইলিংটা আমরা দেখলাম, ফ্রিকশন ফ্যাক্টর পড়লাম এবং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন পড়লাম। ওকে, দিস অল অ্যাবাউট দিস টুডেজ ক্লাস। আমরা নেক্সট ক্লাসে মাইনর লসেস পড়বো, টোটাল এনার্জি লাইন, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন, এগুলো সম্পর্কে পড়বো, আর ক্লোজার অফ ভালভ পড়বো, যেগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, সো চলো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমাদেরকে আরো একবার অনুরোধ করবো, আমি একটা ব্লগ চ্যানেল করেছি যেখানে একটা নতুন ব্লগ ভিডিও দিয়েছি। তোমাদের রিকোয়েস্ট করছি যে প্লিজ ভিডিওটা একবার গিয়ে দেখো, বেশি না 9-10 মিনিটে, তোমাদের যখন পড়াশোনা করতে ইচ্ছে করবে না, দেখো। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করো ব্লগ ভিডিওটা, কেন কি তোমরা উৎসাহিত দিলে আমার ভালো লাগে, আমার ব্লগ ভিডিও করতে খুব ভালো লাগে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরেকবার দেখা হচ্ছে। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে আমি আরো ভিডিও করার উৎসাহিত পাই। অ্যান্ড যেহেতু আমার অফিসের এখন খুব চাপ যাচ্ছে, প্রতিদিন আমাকে অফিস করতে হচ্ছে ডেইলি ফুল ফেজে, সো একটু ভিডিও একটু ইরেগুলার আসছে। সো তোমরা একটু নিজেরা পড়াশোনা করো, সবটা আমার উপর ডিপেন্ড এইভাবে করতে হবে না। আমি চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি করে ভিডিও দেওয়া সম্ভব দেবো তোমাদেরকে। ওকে, তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।